আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো লাস্ট ক্লাসে আমরা 12তম অধ্যায়ের অনুশীলনী ম্যাথগুলো দেখেছিলাম, যেটা মূলত 240 পেজ ছিল। তো আজকে আমরা 241 পেজ থেকে 13তম অধ্যায়, যেটা ক্লাস 7-এর গণিতের লাস্ট অধ্যায়, লাস্ট চ্যাপ্টার, এটা আমরা দেখব। তো চ্যাপ্টার নাম হচ্ছে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ। তো এখানে বলছে যে মিতুদের স্কুলে প্রধান শিক্ষিকা আজ সমাবেশের সময় ঘোষণা দিলেন সব ক্লাসের জন্য খেলাধুলার সরঞ্জাম কেনা হবে। সবাই একটা আনন্দের শব্দ করল, কিন্তু তারপর প্রধান শিক্ষিকা বললেন, এখনই খুশি হয়ে যেও না, খেলার সরঞ্জাম তো অনেক রকমের, কোনগুলো কিনে নিয়ে আসবো তা তো তোমরা বলো নাই, নাকি আমি যা কিনে আনবো তাই নিবে? সবাই বলে উঠল, না ম্যাডাম, না, আমরা পছন্দ করার সুযোগ চাই। প্রধান শিক্ষিকা বললেন, ঠিক আছে, এই সিদ্ধান্ত নেওয়ার সমস্যা তাহলে তোমরাই সমাধান করবে। তো প্রথম পিরিয়ডে রফিক স্যারের গণিত ক্লাসে ক্লাসে এসে বললেন, তোমাদের ক্লাসের খেলাধুলোর সরঞ্জাম ক্রয়ের কাজটা সেরে ফেলা দরকার, কি বলো? সবাই উল্লাস করে উঠল, জি স্যার। স্যার বললেন, তাহলে বলো দেখি কিসের কিসের সরঞ্জাম কেনা যায়? রায়হান বলল, স্যার ক্রিকেট ব্যাট আর বল। সুমি বলল, স্যার দড়ি লাফ। নয়ন বলল, একটি ফুটবল লাগবে। জিনাত আর বিথি বললেন, আমরা একটি লুডো সেট চাই। মহিম আর কৌশিক বলল, তাহলে একটা দাবা সেট থাকলেও বেশ হয়। এবার উত্তেজনায় কেউ খেয়াল করেনি যে ছেলেমেয়েরা যা যা বলছে স্যার এক এক করে বোর্ডে লিখে যাচ্ছেন। এবার স্যার বললেন, এর বাইরে আরও কিছু চাই? মিতু কাচুমাচু করে বলল, স্যার একটা ব্যাডমিন্টন হলে স্কুলে পেলে খেলতাম। স্যার হেসে মিতুর ব্যাডমিন্টনও লিখে দিলেন বোর্ডে। তারপর বললেন, আমি মোটামুটি একটা ধারণা করতে পারছি তোমরা কি কি চাও, কিন্তু সপ্তম শ্রেণীর জবা ক্লাসের জন্য কোনগুলো প্রধান শিক্ষিকাকে দিব তার একটা পাকা তথ্য তালিকা দরকার, বুঝলে? এই বলে স্যার বলেন, আচ্ছা দেখি ক্রিকেট সেটের জন্য কতজন হাত তুলবে? 10 জন হাত তুলল। স্যার ক্রিকেট ঘরের উপরে 10টি দিল। এই যে ক্রিকেটের উপরে স্যার কী করলেন, 10টি এরকম স্টার দিল। আচ্ছা, তারপরে বলল, স্যার ক্রিকেট ঘরের উপর 10টি এঁকে দিল। তারপর বলল, ফুটবল শিক্ষার্থীদের হাত তুলল। ফুটবলের ক্ষেত্রে কতগুলা দেখো, 4 আর 3 7টা। তার মানে এখানে কতজন? 7 জন হাত তুলেছে। আর এখানে কতজন? এখানে 10 জন হাত তুলছে, 10 জন। তারপরে এখানে কি করলো, এমন করে একে একে সবাই হাত তুললো। তাহলে দড়ি লাফের জন্য 4 জন হাত তুলছে, লুডোর জন্য 6 জন হাত তুলছে, দাবার জন্য 3 জন হাত তুলছে, ব্যাডমিন্টনের জন্য 2 জন হাত তুলছে। এখন যখন এই লিস্টটা এইভাবে মানে শিক্ষিকাকে, তাদের প্রধান শিক্ষিকাকে দিবে, তখন সে বুঝতে পারবে যে আগে তার যদি বাজেট থাকে মনে করো 2000, ঠিক আছে, তাহলে সে কী করবে, সে আগে ক্রিকেট নিবে, দড়ি লাফ নিবে। তারপরে যদি টাকা থাকে তাহলে সে বাকি জিনিসগুলো নিয়ে নিবে। আর যদি তার বাজেট থাকে মনে করো 4000 থাকে, তাহলে সে দেখা যাচ্ছে সবগুলাই নিতে পারছে। তো এইভাবে দেওয়ার কারণ হচ্ছে শিক্ষিকা দেখে কি করবে, বুঝতে পারবে যে আসলে কোনগুলা আগে নিতে হবে, কোনগুলো নেওয়া জরুরি, বা কোনগুলায় মানুষ স্টুডেন্টদের বেশি চাহিদা। এই স্যার বললেন, বাহ বেশ হলো, দেখলে তো সবাই মিলে একটা একটা ছক বানিয়ে ফেললাম। এবার বলো দেখি কি বোঝা যাচ্ছে। মিশু ক্লাসের বিজ্ঞানী, ও বলল, স্যার আমাদের ক্লাসে সবাই ক্রিকেট সবচেয়ে বেশি পছন্দ করে। স্যার বললেন, বাহ মিশু ব্রিলিয়ান্ট, তোমরা বলো তো মিশু এটা কীভাবে বুঝলো? মিতু মন খারাপ করে বলল, স্যার ক্রিকেটের ঘরে সবচেয়ে বেশি তারা, সবাই ক্রিকেটের বেলায় হাত তুলেছে, আর ব্যাডমিন্টনের ঘরে সবচেয়ে কম, মাত্র 2টো, আমি আর আরেকজন ছাড়া কেউ ব্যাডমিন্টন খেলতে চায় না। স্যার বললেন, ঠিক বলেছো তো, মন খারাপ করছো কেন তাহলে? রবিন পাশ থেকে বলল, স্যার মিতু ভেবেছে কম ভোট পড়ার কারণে ব্যাডমিন্টন সেটা কেনা হবে না। স্যার হো হো করে হেসে উঠলেন, আর না না, প্রধান শিক্ষিকা বলে দিয়েছেন একজনও যদি চায় তাহলেও সেই সরঞ্জাম কেনা হবে, কোনো চিন্তা নেই মিতু। তখন
মিশু দাঁড়িয়ে বলল, স্যার আমি তাহলে চাই ক্লাসে একটা ম্যাগনিফাইং গ্লাস থাকুক, তাহলে ফুটবল লিক হলে আমি দেখে দিতে পারবো। স্যার বলল, বেশ তো, বিজ্ঞানের সরঞ্জাম কেনার সময় মনে করে বলো, আজকে কেবল খেলারগুলাই জেনে নি। সবাই হেসে উঠল। আচ্ছা, এবার দেখো, এখন শোনো, যখন তোমাদের থেকে একদম শুরুতে জানতে চাইলাম কি কি খেলতে চাও, তোমরা আমাকে যা যা বললে সেগুলো এমন তথ্য সংগ্রহ করা কেন দরকার? মনে করো আমি মুখে মুখে জিজ্ঞেস করলাম, তোমরা সবাই যে যা চাইছো সেটাই বললে, তাতে একটা ভাষা ধারণা পাওয়া যেত, অর্থাৎ তোমাদের চাহিদাগুলো জানার ক্ষেত্রে একটা ফাঁক থেকে যেত। সংগ্রহ করেই অবশ্য কাজ শেষ নয়। তরিতরকারি বাজার থেকে নিয়ে এসেই যেমন খেয়ে ফেলি না, সেগুলোকে রান্না করতে হয়, তারপর সেগুলোকে খাবার যোগ্য হয়, তেমনি সংগৃহীত তথ্যগুলোকে আমাদের প্রক্রিয়াজাত করতে হবে। তাই আমরা তথ্যগুলোকে একটি ছকে বসিয়ে বিন্যস্ত করলাম, অর্থাৎ সাজালাম। তখন কিছুক্ষণ আগে সংগ্রহ করা তথ্যগুলো আমাদের সামনে অর্থপূর্ণ উপাত্ত হয়ে উঠল। আমরা বুঝতে পারলাম আমাদের চাহিদাটা কী। উপাত্তকে প্রক্রিয়াজাত করলে আমাদের সামনে সেগুলোর অর্থপূর্ণ তথ্যরূপে ফুটে ওঠে। তাহলে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে উপাত্ত বা তথ্য, আমরা যে ডাটা বলি, এই ডেটা বা ডাটাকে যদি আমরা প্রক্রিয়াজাত করি অর্থাৎ বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো? আমরা সেগুলোকে অর্থপূর্ণ তথ্যরূপে সেগুলো আমাদের সামনে ফুটে উঠবে। বলছে এই উপাত্তগুলো দেখে আমরা একটি সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তোমাদের ক্লাসে খেলার সরঞ্জাম নিয়ে এই কাজটা করবে নাকি? সবাই চাহিদা এবং মতামত নিয়ে এমন একটি উপাত্ত সারণী বানিয়ে দাবি নিয়ে গেলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় নিশ্চয় না করবেন না, তাই না? এবার একটু চিন্তা করে বলতে পারো, খেলার সরঞ্জাম নিয়ে আমরা যে তথ্যগুলো পেলাম সেগুলো কোন ধরনের তথ্য, পরিমাণগত নাকি গুণগত? আচ্ছা, আরেকটু সাহায্য করি। পরিমাণগত তথ্যকে গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, আর গুণগত অর্থ হলো বর্ণনামূলক। এদের মাঝে সংখ্যাবাচক কোনো কিছু থাকে না, এদের পরিমাপ করা যায় না। এখন চিন্তা করো, নিচের একক কাজটি করো। আচ্ছা, একটা জিনিস বুঝতে হবে যে আমাদের যে উপাত্ত সারণী বানিয়ে দেব, সেগুলো কি প্রতিষ্ঠানের প্রধান নিশ্চয় না করবেন না, তাই না? এবার একটা চিন্তা করো যে এই যে পরিমাণগত তথ্য গাণিতিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়, আর গুণগত অর্থ মানে বর্ণনামূলক, এর মাঝে সংখ্যাবাচক কোনো কিছু থাকে না। তার মানে এখানে দুই ধরনের তথ্যের কথা বলা আছে, একটা পরিমাণগত যেখানে গাণিতিক সংখ্যা থাকবে, আর আরেকটা কথা বলা হচ্ছে গুণগত অর্থ, মানে যার মধ্যে বর্ণনামূলক থাকবে, যার মধ্যে লেখালেখি থাকবে, কিন্তু তার মধ্যে গুণবাচক কোনো কিছু থাকবে না, সংখ্যাবাচক কোনো কিছু থাকবে না। আচ্ছা, এবার টিক চিহ্ন দাও। তথ্যের প্রকার গুণগত, পরিমাণগত। এবার বলছে ছকটিতে যে প্রকারের তথ্য আছে বলে মনে করো, নিচের ছকে তার বাম পাশে ঘরটির চিহ্ন বসাও, ডান পাশে দুটি ফাঁকা ঘরে তোমাদের সিদ্ধান্ত লেখো। তাহলে 13.1-এ কী ধরনের তথ্য আছে? 13.1-এ, তাহলে 13.1 কোথায় ছিল? এটা হচ্ছে 13.1। এখানে কি তথ্য বলছে যে এটা কি টাইপের, এটা গুণগত নাকি পরিমাণগত? এটা গুণগত হলে কেন, কারণ, আর পরিমাণগত হলেও বা কেন, এটা টিক চিহ্ন দিয়ে আমাদের এখানে লিখতে হবে। তো আমরা কি করব? আমরা দেখব গুণগত কিনা। তো গুণগতর এখানে যে সংজ্ঞাটা আছে, যে গুণগত মানে কি, সেখানে বর্ণনামূলক হবে, সেখানে সংখ্যাবাচক কোনো কিছু থাকবে না। যেহেতু ওখানে সংখ্যাবাচক ছিল, স্টার দেওয়া ছিল, সংখ্যা ছিল, তো তার মানে এটা কি? এটা হচ্ছে গুণগত না, এটা কি? পরিমাণগত। তো পরিমাণগত হওয়ার কারণ কি? কারণ সেখানে কি ছিল? তথ্য ছিল, যে তথ্যগুলো দেওয়া ছিল সবগুলোই হচ্ছে সংখ্যা নির্দেশ করে। কারণ হচ্ছে এই যে গাণিতিক সংখ্যা, লিখলাম কি, যে গাণিতিক সংখ্যা প্রকাশ করে, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে গুণগতর যে কারণটা সেটা কি? এবার গুণগত কারণ নয়, কারণ সেখানে কি গাণিতিক সংখ্যা প্রকাশ করেনি, সেখানে কি করছে?
সেটা হচ্ছে গাণিতিক সংখ্যা প্রকাশ করছে বলে ওইটা পরিমাণগত, কিন্তু গুণগত বর্ণনামূলক হইতে হবে, কিন্তু সংখ্যাবাচক কোনো কিছু থাকবে না। যেহেতু কোনো সংখ্যাবাচক আছে তার মানে গুণগত নয়, কারণ কি ওটা হচ্ছে এই যে সংখ্যাবাচক সংখ্যা প্রকাশ করে। আর হচ্ছে গাণিতিক সংখ্যা প্রকাশ ওখানে কি বর্ণনামূলক তথ্য নাই, ওখানে বর্ণনামূলক তথ্য নাই, এই জন্য আমরা এটা কি বলতে পারতেছি না, গুণগত বলতে পারছি না। কিন্তু ওখানে কি গাণিতিক সংখ্যা প্রকাশ করতেছে, তার মানে এটা কি পরিমাণগত। আচ্ছা, এবার শিক্ষকের থেকে সঠিক উত্তর আর তার কারণটা জেনে নিও। এই পর্যায়ে আমরা জানলাম যে তথ্য মূলত দুই প্রকার, গুণগত আর পরিমাণগত। তাহলে তথ্য কয় প্রকার? মূলত দুই প্রকার, একটা গুণগত যেটারে বলা হচ্ছে কোয়ালিটেটিভ ইনফরমেশন, আর একটা কি পরিমাণগত মানে কোয়ান্টিটেটিভ ইনফরমেশন। একটা গুণগত আর একটা কি পরিমাণগত। আচ্ছা, পরিমাণগততে কি থাকে? সংখ্যা থাকে, আর গুণগততে কি সংখ্যা থাকে না, শুধু বর্ণনা থাকে। আচ্ছা, এটা সাধারণত রিসার্চের টপিক বলা হয়। রিসার্চের হচ্ছে রিসার্চ মানে গবেষণা হচ্ছে পদ্ধতি আছে বিভিন্ন, এটা করার মেথোডোলজি বলে সেটাকে, এই পদ্ধতি আছে রিসার্চ করার, গবেষণা করার, সেখানে সাধারণত এইগুলো ব্যবহার করা হয়, কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভে হচ্ছে সংখ্যা থাকে, আর কোয়ালিটেটিভে সংখ্যা না, শুধু সেখানে বর্ণনা থাকে। এবার দেখো, এই কোয়ান্টিটেটিভকে আবার দুইভাবে, একটা বিচ্ছিন্ন ডিসক্রিট তথ্য আর একটা অবিচ্ছিন্ন অর্থাৎ কন্টিনিউয়াস তথ্য। এবার এখানে যেটা বলতেছে আমরা দেখি, বলছে পরের কাজগুলো করার জন্য তোমাদের কাছে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন পরিমাণগত তথ্যের ধারণা পরিষ্কার হওয়া দরকার। দুটোই সংখ্যাবাচক তথ্য, তবে দুটির মাঝে কিছু পার্থক্য রয়েছে। প্রথম বিচ্ছিন্ন তথ্য নিয়ে বলি। নাম শুনেই বোঝা যাচ্ছে এই ধরনের তথ্যগুলো এককভাবে থাকে, সংযুক্ত বা ধারাবাহিকভাবে থাকে না। মানে এগুলা কিভাবে থাকে? ধারাবাহিকভাবে থাকে না, এগুলো কিভাবে থাকে? এককভাবে থাকে, তথ্যগুলো এককভাবে থাকে। বিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য হলো সমাজের সাথে এগুলো পরিবর্তনশীল নয়, অনেকগুলো পরিমাপের সংখ্যা একত্রে সম্মিলিত নয়। এই সংখ্যাবাচক উপাত্তগুলো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ উভয়ই হতে পারে। যেমন আমাদের স্মৃতিসৌধের উচ্চতা 150 ফুট ও প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা ঠিক 300 মিটার। আবার আমাদের পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.5 কিলোমিটার। এক্ষেত্রে খেয়াল করো, স্মৃতিসৌধ আইফেল টাওয়ারের উচ্চতা পদ্মা সেতুর দৈর্ঘ্য একটাই হতে পারে। আমরা এগুলো যতবারই পরিমাপ করি এগুলোর সংখ্যাগত মান পরিবর্তন হবে না। আরও আছে, তোমার বর্তমান জুতার নাম্বার, এই বছর তোমার ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যা, তোমার স্কুলে মোট সিঁড়ির সংখ্যা ইত্যাদি। নিচে ছক, তুমি কি আরও 3টি বিচ্ছিন্ন তথ্যের উদাহরণ লিখতে পারবে? দেখো, বিচ্ছিন্ন তথ্যের উদাহরণ। এখন বিচ্ছিন্ন তথ্য যেমন পরিবারের হাতের আঙ্গুলের সংখ্যা, বা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, বা সাইকেলের চাকার সংখ্যা, এখানে তুমি লিখতে পারো 1 নম্বর দিয়ে যে হাতের আঙ্গুলের সংখ্যা। ঠিক আছে, হাতের আঙ্গুলের সংখ্যা, এগুলো হচ্ছে বিচ্ছিন্ন তথ্য বলে এগুলা। তারপরে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা। আর একটা হচ্ছে সাইকেলের, মনে করো তোমার সাইকেলের চাকার, এগুলারে মানে বিচ্ছিন্ন বলা, সাইকেলের চাকার সংখ্যা, এগুলার কি বলা হচ্ছে? বিচ্ছিন্ন। ঠিক আছে, বিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে এগুলো পরিবর্তনশীল নয়। বিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য কি? বিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য হচ্ছে সময়ের সাথে এগুলো পরিবর্তনশীল নয়। অনেকগুলো পরিমাপের সংখ্যা, যেমন তোমার সময়ের সাথে পরিবারের সদস্য সংখ্যা সময়ের সাথে পরিবর্তন হয় না। সাইকেলের চাকার কি হয়? সাইকেলের চাকা 2টা, এটা কি পরিবর্তন হয়? হাতের আঙ্গুল 5টা, এক হাতের আঙ্গুল 5টা, 2টা মিলে 10টা, এর পরিবর্তন হবে না। আচ্ছা, আবার খেয়াল করো,
বলছে অনেকগুলো পরিমাপের সংখ্যা একত্রে সম্মিলিত নয়। এই সংখ্যাবাচক উপাত্তগুলো পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। আমাদের স্মৃতিসৌধের উচ্চতা 150 ফুট, প্যারিসের আইফেল টাওয়ারের উচ্চতা 300, সেতুর দৈর্ঘ্য পথ সেতুর দৈর্ঘ্য 6.5 6.15 কিলোমিটার। এগুলো খেয়াল করো, এগুলো হচ্ছে একটাই হতে পারে, এগুলো চেঞ্জ হবে না। এবার বলছে অবিচ্ছিন্ন তথ্য। এবার আসে অবিচ্ছিন্ন তথ্য নিয়ে। অবিচ্ছিন্ন তথ্যের মূল বৈশিষ্ট্য হলো এর মান স্থির নয়। অবিচ্ছিন্ন তথ্যের বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে এর মান কি? স্থির নয়। এই জিনিসটা খেয়াল করতে হবে যে বিচ্ছিন্ন তথ্যের কি সেটা সবসময় সেম থাকে। যেমন আইফেল টাওয়ার বা মনে করো তোমার পদ্মা ব্রিজ, বা হচ্ছে তোমাদের এলাকায় যদি কোনো ব্রিজ থাকে সেটা, বা যে জমির যে দৈর্ঘ্যটা বা প্রস্থ, এগুলো কিন্তু চেঞ্জ হবে না, এগুলো একই থাকবে। কিন্তু এই যে যেগুলো অবিচ্ছিন্ন তথ্য সেগুলোর মান কি পরিবর্তন হয়। যেমন ধরো দিনের তাপমাত্রা, আজকের দিনের তাপমাত্রার সাথে আগামী দিনের তাপমাত্রা নাও মিলতে পারে, এটা পরিবর্তন হয়, এটা সময় সময় পরিবর্তন হয়। তারপরে হচ্ছে যেমন এখানে বলছে যে দুপুরের তাপমাত্রা কি এক হবে, কখনো সকালের সাথে দুপুরের তাপমাত্রা এক হবে না। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা হলে তখন আবার আর এক রকম। আবার যখন ঝিমঝিম বৃষ্টি হবে তখন কী হবে, তখন আবার তাপমাত্রা আর এক রকম হবে। আবার বলছে তাপমাত্রা বলতে গেলে তোমরা অনেকগুলো তথ্য একত্র করতে হবে। আর উদাহরণ হলো 1 বছরে একটি গাছের উচ্চতা, গত 5 বছরে বাংলাদেশের ধানের উৎপাদনের পরিমাণ ইত্যাদি। এগুলো কি অবিচ্ছিন্ন তথ্যের উদাহরণ, মানে যেগুলো মানে প্রতি বছর চেঞ্জ হতে পারে। যেমন তুমি যদি মনে করো তোমাদের জমি আছে, সেখানে তুমি ধান লাগাইলা, তো 1 বছর বা 2 বছর পর যে দেখবা যে ধানটা বাড়বে অথবা কমবে, কিন্তু প্রতি বছর তুমি একরকম পাবা না। তো এটা হচ্ছে অবিচ্ছিন্ন তথ্য। তো অবিচ্ছিন্ন তথ্যের মধ্যে যেমন আছে, যেমন ধরো দ্রব্যের মূল্য কি, দ্রব্যের মূল্য অর্থাৎ এই যে পণ্যের দাম এক হয়, তোমার আব্বুর কাছে বা তোমার আম্মুর কাছে জিজ্ঞাসা করে দেখবা, এই যে আলুর দাম একটা সময় ছিল 20 টাকা, এখন হয়েছিল মাঝখানে ছিল 50 টাকা, তারপর হলো 120 টাকা, তারপর 100 টাকা, 70 টাকা, মানে প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তো দ্রব্যের মূল্য চেঞ্জ হয়। দ্রব্যের চাহিদাও চেঞ্জ হয়। যেমন মনে করো এই যে এখন শীতকাল, তাই না? তো এখন তুমি শীতের কাপড় কিনতে চাইবা তোমার পরিবারে, এখন কি তুমি বলবা বাবা মার কাছে যে বাবা আব্বু বা আম্মু আমাকে হচ্ছে গরমের কাপড় কিনে দেন বা আমাকে পাতলা জামা কিনে দেন, চাইবা? তুমি চাইলেই তোমার আব্বু আম্মু তোমাকে বকা দিবে যে এটা নেওয়া যাবে না, কারণ এটা কি শীতকাল। তো এইভাবে করে দ্রব্যের চাহিদা, অর্থাৎ তুমি যে জিনিসটা ব্যবহার করো সেই জিনিসের চাহিদা বা পণ্যের চাহিদা এটা ওঠানামা করে। আবার তোমার বয়সটা কি এক? তোমার আজকের বয়স ধরো মনে করো 13 বছর, কত বয়স, তারপরে ওজন, এগুলো কি হয়, চেঞ্জ হয়। তোমার এই যে 5 বছরের আগের যে ওজনটা ছিল আর এখনকার ওজন কি এক না। কারণ আমি একটা সময় আমার ওজন ছিল 60 কেজি, এখন হয়েছে 80 কেজি। তো এটা এভাবে তোমাদের ক্ষেত্রেও চেঞ্জ হয়। উচ্চতাও চেঞ্জ হয়ে যাবে। উচ্চতা একটা সময় তুমি ছোট ছিলা, একদম ছোট, 2 ইঞ্চি বা 4 ইঞ্চি বা 6 ইঞ্চির, এখন হয়ে গেছে কত, এখন হয়ে গেছে ফুট, 5 ফুট 6 ফুট হয়ে যাইতে পারো। তো এগুলো আসলে কি অবিচ্ছিন্ন তথ্য, মানে যেগুলো পরিবর্তন হয়। আর বিচ্ছিন্ন তথ্য কি, যেগুলো পরিবর্তন হয় না। ঠিক আছে, আই হোপ এটা এই টার্ম নেওয়ার কোনো, এই বিষয়গুলো নেওয়ার কোনো সমস্যা হওয়ার কথা না। পরবর্তীতে বলছে এবার চলো একটি একক কাজ করি। এই কাজটি তথ্যের প্রকারভেদ নিয়ে সব ধারণা পরিষ্কার করে দিবে। এবারও বিভিন্ন উপাত্ত দিয়ে তোমরা একটি ছক পূরণ করতে হবে। উপাত্তগুলোকে প্রক্রিয়াজাত করলে সেগুলো তথ্যে রূপান্তর হবে। এগুলো আমরা সংগৃহীত উপাত্তগুলোকে প্রক্রিয়াজাত বলে ধরে নিব। নিচের ইতিমধ্যে লিপিবদ্ধ হয়ে থাকার কারণে আমরা উপাত্তগুলো তথ্য বা ইনফরমেশন বলে সম্বোধন করব। আচ্ছা, এখানে আমাদের কি বলছে, এই তথ্যগুলা এই দুটা ছক পূরণ করতে বলতেছে, তাই তো? এই যে 244 পেজের এই দুটা ছক, তো ছকটা পূরণ করি আমরা। এখানে বলছে তোমার নাম কি, তোমার বয়স কি, তারপর হচ্ছে কোন শ্রেণীতে পড়ো। তো তুমি ক্লাস 7-এ পড়ো, তো তোমার নাম ধরো তথ্যের ঘরে কি দিব, তোমার তথ্যগুলো দেখবো। তোমার নাম ধরে করো রাজ, মনে করো তোমার নাম হচ্ছে কি রাজ। এখন তোমার বয়স কত, তোমার বয়স অবভিয়াসলি 13 বছর হবে। আবার বলছে কোন শ্রেণীতে পড়ো, অবশ্যই 7-এ, সপ্তমে,
তাই না? 7-এ তোমার স্কুল প্রতিষ্ঠাতার সাল কত? মনে করো 2000 সালে তোমার স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এবার তোমার উচ্চতা কত? উচ্চতা মনে করো 4.5 ফুট, ঠিক আছে, 4.5 ফুট। আচ্ছা, তোমার পরিবারের সদস্য মনে করো 5 জন। তারপর তোমার বাসায় গত মাসের বিদ্যুৎ বিল কত? মনে করো গত মাসের বিদ্যুৎ বিল আসছিল 1000 টাকা। তারপর গত মাসে কত কেজি চাল কিনেছো? মনে করো গত মাসে তোমরা হচ্ছে 40 কেজি চাল কিনেছো, 40 কেজি চাল কিনছো। তোমার ঘরে বইয়ের সংখ্যা কত? মনে করো তোমার ঘরের বইয়ের সংখ্যা হচ্ছে 50টি। এখন তোমাদের বলতে হবে যে এখানে হচ্ছে কোন তথ্যগুলা গুণগত আর কোন তথ্যগুলো অবিচ্ছিন্ন, ঠিক আছে, অবিচ্ছিন্ন, কোন এবং কোনগুলা বিচ্ছিন্ন এবং কোনগুলা গুণগত বা পরিমাণগত। তো গুণগত আগে আমরা চিহ্নিত করব, ঠিক আছে, তারপরে পরিমাণগত। এখন দেখো এই যে নাম যেটা বলছে, নাম নাম এটা গুণগতর মধ্যে পড়ে। আর একটা সেটা তো কোন শ্রেণীতে পড়ে, এটা হচ্ছে আমি 7 লিখেছি, বাট এটা হবে কি সপ্তম, সপ্তম হবে এটা, এটা কি হবে সপ্তম। তো এইটা হচ্ছে কিসের মধ্যে পড়ে? গুণগতর মধ্যে পড়ে। আর বাকি দেখো তোমার বয়স থেকে শুরু করে বাকি যত আছে সবগুলো কিসের মধ্যে পড়বে? পরিমাণগতর মধ্যে। এখন পরিমাণগতর মধ্যে আছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, তাহলে কোনটা হবে? যেমন তোমার নাম, নাম নাম তো এটা তো আসবে না। তোমার বয়স কি পরিবর্তন না, তার মানে এটি কি অবিচ্ছিন্ন। আচ্ছা, তারপরে বলছে কি স্কুলে প্রতিষ্ঠার সাল, এটা কি পরিবর্তন হবে? যে এটা তো থেকে যাবে, তার মানে এটা কি? এটা হচ্ছে বিচ্ছিন্ন। তোমার উচ্চতা কি পরিবর্তন হবে না? এটা কিন্তু পরিবর্তনশীল, তার মানে এটি কি? অবিচ্ছিন্ন। আচ্ছা, তারপরে খেয়াল করো তোমার পরিবারের সদস্য সংখ্যা, এটা কি পরিবর্তন হবে না? এটা ঠিকই থাকবে, তার মানে এটা বিচ্ছিন্ন। মানে যেটা সবসময় একই রকম থাকবে সেটারে বিচ্ছিন্ন, আর যেটা পরিবর্তন হবে সেটা অবিচ্ছিন্ন। বাসার বিদ্যুৎ বিল পরিবর্তন হবে না, এই মাসের সাথে গত মাসের মিলবে না, এটা অবিচ্ছিন্ন। কেজি চালের ক্ষেত্রেও কিন্তু এটা পরিবর্তনশীল, তার মানে এটাও কি? অবিচ্ছিন্ন। তারপর তোমার ঘরে বইয়ের সংখ্যা কি পরিবর্তন? তুমি নতুন বই কিনে আনলে কি হবে? এটা পরিবর্তন হবে। কিন্তু এখানে হচ্ছে তুমি যদি কিনে না আনো তাহলে তোমার বইগুলো কি এই যে কয়টা বই আছে ওই কয়টাই থেকে যাবে যদি কিনে না আনো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এটা কি হবে? এটা হচ্ছে বিচ্ছিন্ন হবে। এই তো আই হোপ এটা বুঝতে পারছো। পরে আমাদের এখানে আরও একটু বলছে, যেমন পর্যবেক্ষণ করে ব্যবহার করো। এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টিক দিতে হবে। পর্যবেক্ষণ করেছো, তাহলে আমরা কি করলাম? করেছি। পরীক্ষা করো, পরীক্ষা যদি করে থাকো তাহলে টিক দিতে হবে। মানে এই যে তুমি যে উপরে এই তথ্যগুলো যদি সবার কাছ থেকে তথ্য কালেক্ট করে থাকো, এই যে তথ্যগুলো সংগ্রহ করে যদি থাকো, সেগুলো জানা দরকার। তো আমরা কি করব? কোন কোন উপায়ে তুমি ব্যবহার করেছো সেটার পিছনে কি দিবা? টিক দিবা, ঠিক আছে। কোন কোন উপায় ব্যবহার করে তুমি তথ্য নিয়েছো। এখন দেখো, তুমি কি পর্যবেক্ষণ করে তথ্য নিয়েছো? হ্যাঁ। তুমি কি পরীক্ষা করে করেছো? হ্যাঁ। কোন ফাইল বা ডেটাবেস থেকে তুমি কি তথ্য নিয়েছো? হ্যাঁ। ইন্টারনেট থেকে কি তোমার ফ্রেন্ডের তথ্য পাবা? না, তার মানে এটা হবে না। তারপরে দেখো, কোনো ব্যক্তিকে প্রশ্ন করে কি তাদের তথ্য নিছো? হ্যাঁ। তারপরে পত্রিকা বা খবরের কাগজ থেকে নিছো? না, কারণ পত্রিকা বা খবরের কাগজ কি তোমার বন্ধুদের নাম পাবা, তথ্য পাবা না। তারপর তাদের সাথে কি আরও এখানে কিছু আসে, যেমন সাক্ষাৎকার গ্রহণ দিতে পারি আমরা, বা এখানে দিতে পারি প্রশ্নমালা মানে প্রশ্ন তৈরি করে তাদের কাছে, না তাদের প্রশ্ন তৈরি করনি, সরাসরি তাদের কাছে সাক্ষাৎ নেই, তাদের কাছে জিজ্ঞাসা করে সব কিছু বের করছো। তো এটা হচ্ছে মূলত 244 পেজের। এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে আমরা পরবর্তীগুলো দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।